স্পেশাল ফোর্স রিমানের গাড়ি ট্রেস করে ওই জায়গায় পৌঁছে গেছে আর সবাই যার যার পজিশন নিয়ে পুরো এরিয়া আটক করে ফেলেছে। আয়ুষ, তুই বাহিরে থেকে সবটা নজরে রাখো, আমরা তাহলে ভিতরে যাচ্ছি। আয়ুষ মাথা নেড়ে সম্মতি দিলে অর্ণব, ইহান আর ওদের সাথে 2-4 জন সাবধানে ভিতরে প্রবেশ করে। অন্যদিকে বসো, স্পেশাল ফোর্স আমাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে, এখন কি করবেন? রিমান একটা মুচকি হাসি দিয়ে বলে, ওদেরকে ভেতরে আসতে দাও, সব ব্যবস্থা করাই আছে। আর শোন, আমাদের লোকদের এখানে আসতে আর কতক্ষণ লাগবে? 10 মিনিটের মতো সময় লাগবে। ঠিক আছে, তুই এখন যা আর সবাইকে এলার্ট থাকতে বল, বাকিটা আমি দেখছি। ওকে বসো, এই বলে ওখান থেকে চলে যায়। আর রিমান আস্তে আস্তে নুসরাতের কাছে গিয়ে ওর কানের পিছনে গিয়ে স্লো ভয়েসে বলতে থাকে, তাহলে তোমার অর্ণব এখানে ঠিকই চলে এলো, এইবার দেখি ও তোমাকে কিভাবে বাঁচায়, বলেই অট্টহাসিতে মেতে উঠল। এদিকে অর্ণবরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করে আর যাকে সামনে পাচ্ছে তার সাথে ফাইট করে তাদেরকে আটক করছে। এক পর্যায়ে ওরা একটা রুমের সামনে যায় আর নিজের গান ঠিক করে রুমের দিকে এগোতে থাকে দাঁড়িয়ে। রুমটা কিছুটা অন্ধকার থাকায় ওরা ভালোভাবে কিছু দেখতে পাচ্ছিল না, শুধু একজনের শীষ বাজানোর আওয়াজ পাচ্ছিল। অর্ণব তখন জিজ্ঞেস করে, কে ওখানে? অমনি শীষ বাজা শেষ হয়ে যায় আর রুমের সবলাইট অন হয়ে যায়। ওরা দেখতে পায় রিমান পায়ের উপর পাতুলে চেয়ারে বসে আছে আর হাতে থাকা একটা রিমোট ঘোরাচ্ছে। অর্ণবরা যেই ওর দিকে গান পয়েন্ট করলে রিমান বলে উঠে, একদম তাড়াহুড়ো করো না ক্যাপ্টেন, তাহলে পরে নিজেকেই পস্তাতে হবে। তোমার জন্য আমি এত সুন্দর একটা সারপ্রাইজ রেডি করে রাখছি আর তুমি সেটা দেখবে না? বাঁকা হেসে, তার আগে বল ডক্টরকে কোথায় রেখেছিস? ওলে লে লে রে, ডক্টরকে লাগবে বুঝি? কি হয়েছে আপনার? পেট ব্যথা নাকি মাথা ব্যথা? মাথা ব্যথা নাকি অন্য কিছু সেটা আমি আমার ডক্টরকেই বলবো। ভালোই ভালোই বলছি, ওকে কোথায় লুকিয়ে রেখেছিস? খুব দেখতে ইচ্ছে করছে তাই না? ঠিক আছে তাহলে দেখে নে তোর ডক্টরকে, বলে দুবার হাততালি দেয়। অমনি কিছু লোক নুসরাতের মাথায় বন্দুক ধরে ওখানে নিয়ে আসে আর ওর গায়ে একটা জ্যাকেটে বোম ফিট করা হয়েছে যেটা 8 মিনিট পর ব্লাস্ট করবে। কি সারপ্রাইজটা পছন্দ হয়নি? বাঁকা হেসে, এখন যদি তোমার ডক্টরকে বাঁচতে চাও তাহলে কি করতে হবে বুঝতেই পারছো নিশ্চয়ই। কিছুক্ষণের মধ্যেই আমার জন্য একটা গাড়ি আসবে, আমাকে ভালোই ভালোই যেতে দিলে আমি কথা দিচ্ছি ওর কিছু করব না, তবে এর ব্যতিক্রম কিছু করলে। শয়তানি হাসি দিয়ে, এই বোমটা ডিফিউজ করার কোনো উপায় আছে তোর কাছে? ইহানকে আসতে জিজ্ঞাসা করে। চেষ্টা করলে পারবো, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই রিমোটটার সাহায্যেও যে কোনো সময় চাপ দিলেই বোম ব্লাস্ট করবে, তাই কোনোরকম রিস্ক নেওয়াটা বোকামি হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। ইহান বোমটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে একবার দেখে নেয়, তারপর বলে, নুসরাতের কাঁধের পাশে হালকা নীল আলো দেখতে পারছিস? হ্যাঁ, তোকে ওইখানে টার্গেট করে শুট করতে হবে, তাহলে বোমটা আর রিমোট কন্ট্রোলে থাকবে না। ঠিক আছে তাহলে সবাইকে পজিশন নিতে বল। এই কি এত আলাপ আলোচনা হচ্ছে? যা বলার সামনাসামনি বল, আমার কাছে বেশি সময় নেই। সত্যিই তোর কাছে বেশি সময় নেই? রিমান কিছু বলতে যাবে তখনই বাহির থেকে আয়ুষ রিমান্ডের হাতে গুলি করে, যার ফলে ওর হাত থেকে রিমোটটা পড়ে যায়। সে সুযোগ কাজে লাগিয়ে অর্ণব নুসরাতের কাঁধের দিকে নীল আলোতে শুট করে আর বলে, বসে পড়ুন। অর্ণবের কথা শোনা মাত্র নুসরাত নিচু হয়ে যায় আর ওখানে গোলাগুলি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর গোলাগুলি থেমে যায়। রিমান আর ওর বাকি সদস্যরা গুলি খেয়ে ব্যথায় কাতরাতে থাকে। অর্ণব ওদেরকে গাড়িতে তুলতে বলে ইহানকে নিয়ে নুসরাতের কাছে যায়। ওরা দেখে টাইমারে আর মাত্র 3 মিনিট সময় আছে। ইহান তাড়াতাড়ি বোমটাকে ডিফিউজ করার জন্য লেগে পড়ে, কিন্তু ও কিছুতেই বোমটাকে ডিফিউজ করতে পারছে না। এদিকে সময় যেন দ্রুত চলে যাচ্ছে। কি হলো, আর কতক্ষণ সময় লাগবে? আর মাত্র 1.5 মিনিট সময় আছে, তাড়াতাড়ি কর। জানি না, তবে এটা সিউর এত কম সময়ে বোমটা ডিফিউজ করা সম্ভব হবে না। আমাদের ওর গা থেকে সাবধানে জ্যাকেটটা খুলে ফেলতে হবে। নুসরাত এতক্ষণ চুপ থাকলেও এখন বলে ওঠে, আপনারা আমার থেকে দূরে সরে যান, যে কোনো সময় বোমটা ফেটে যাবে। আমি চাই না আমার জন্য আপনাদের কোনো ক্ষতি হোক। চুপ, একদম চুপ। ধমকে, আপনার কি মনে হয় আপনাকে এভাবে রেখে আমরা চলে যাব? এখনো 1 মিনিট সময় আছে, এই সময়টুকু আমাদের জন্য যথেষ্ট। আমি থাকতে কিছু হতে দেব না আপনার। নুসরাত আর কিছু বলে না, আর ওরা দুজন সাবধানে জ্যাকেটটা খুলতে লাগে। অর্ণব তাড়াতাড়ি করার মাত্র 10 সেকেন্ড সময় আছে। এর মধ্যে অর্ণব জ্যাকেটটা খুলতে সক্ষম হয় আর দৌড়ে বোমটা নিয়ে আকাশের দিকে ছুঁড়ে মারে, সাথে সাথে বোমটা ব্লাস্ট হয়ে যায়।
অর্ণব এরপর নুসরাতের সামনে এসে দাঁড়ায় আর নুসরাত ওকে শুষ্ক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর ওকে জড়িয়ে ধরে। অর্ণব হঠাৎ এমন হওয়ায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, পরক্ষণেই ওর মুখে হাসি ফুটে ওঠে আর ইহান এই সিনটা দেখে হেসে ওর পিঠে হাত বুলিয়ে চলে যায়। নুসরাতের হঠাৎ খেয়াল হয় ও কি করছে, তাই ও অর্ণবের থেকে ছিটকে দূরে সরে যায়। আসলে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, সরি। প্রবলেম নেই, তুমি চাইলে আরও কিছুক্ষণ আমাকে জড়িয়ে থাকতে পারো। নুসরাত এতে লজ্জা পেয়ে যায়। হঠাৎ অর্ণব কি মনে করে আচমকা নুসরাতকে টেনে নিজের সাথে জড়িয়ে নেয় আর ওখানে পরপর 3টে গুলির আওয়াজ শোনা যায়। নুসরাত প্রথমে কিছু বুঝতে না পারলেও অর্ণবের হাতে রক্ত দেখে সবটা বুঝে যায় আর সামনে তাকাতেও দেখে রিমানের নিথর দেহ পড়ে আছে। এদিকে গুলির শব্দ শুনে ইহান দৌড়ে ওদের কাছে আছে। তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আর ওদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, রিমানকে উদ্দেশ্য করে। ইহান অর্ণবের কথা মতো ওদিকে চলে যায় আর ওদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এদিকে নুসরাতকে বাঁচাতে গিয়ে অর্ণবের হাত টিনের সাথে লেগে অনেকটা কেটে যায়। এদিকে অর্ণবের কোন খেয়াল নেই। আপনার হাত থেকে তো রক্ত বের হচ্ছে। ওহ, সামান্য রক্ত বের হয়েছে, এতে কিছু হবে না। ইহসান, অর্ণব, নুসরাত আর 2-4 জন ফোর্স বাদে বাকিরা সবাই সামনের গাড়িতে করে চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই ওরাও বেরিয়ে পড়বে। অর্ণব যখন গাড়িতে উঠতে যাবে তখন নুসরাত ওর হাত ধরে সাইডে নিয়ে আসে। কি হয়েছে? এখানে বসুন, একটা পাথর দেখিয়ে। কেন? আপনার হাত টিনের সাথে লেগে অনেকটা কেটে গেছে, এখন ফার্স্ট না নিলে ইনফেকশন হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, সামান্য কেটেছে, কিছু হবে না। ডক্টর আমি নাকি আপনি? আমি কেন ডক্টর হতে যাব? তাহলে বেশি কথা না বলে চুপচাপ এখানে বসুন। অর্ণব ওর কথা মতো ওখানে থাকা পাথরের উপর বসে পড়ে আর নুসরাত ওর ইউনিফর্মের 2টো বোতাম খুলতে বলে, কিন্তু অর্ণব নুসরাতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, যার জন্য ওর বলা কথাগুলো অর্ণব শুনতে পায়নি। নুসরাত আরেকবার বললেও অর্ণবের কোনো সারা শব্দ না পেয়ে নুসরাত ওর দিকে তাকায়। এতে দুজনের চোখাচোখি হয়ে যায় এবং দুজনেই কিছুটা অকওয়ার্ড ফিল করে। আপনি আপনার ইউনিফর্মের শার্টটা হালকা খুলতে পারবেন? দিনদুপুরে সবার সামনে কি বলছেন এসব? আমি শার্ট খুলতে পারবো না, সবাই কি ভাববে? বুকের সামনে হাত রেখে। কিছু ভাববে না, তাছাড়া শার্টের বোতাম না খুললে আমি ট্রিটমেন্ট করব কিভাবে? অর্ণব ইতস্তত বোধ করে ইউনিফর্মটা খুলে আর ওখানে থাকা সবাই ওদের এই সিন দেখে মজা নিতে থাকে। কয়েকজন তো সিটিও মারে, এতে দুজনেরই কিছুটা অস্বস্তি হয়। নুসরাত এরপর ওর হাতের কাটা স্থান ভালোভাবে পরিষ্কার করে জায়গাটা ব্যান্ডেজ দিয়ে বেঁধে দেয়। এরপর যখন অর্ণবকে টিটেনাস ইনজেকশন দিতে যাবে তখন অর্ণব ওর হাত ধরে ফেলে। কি হলো? এটা কি নিতেই হবে? না নিলে হয় না। নিতে তো হবেই, না হলে ইনফেকশন হয়ে যাবে। বাই দা ওয়ে, আপনি কি ভয় পাচ্ছেন নাকি? আমি কেন ভয় পেতে যাব? নুসরাত এরপর অর্ণবের হাতে যেই ইনজেকশন পুশ করতে যাবে অর্ণব চোখ বন্ধ করে আরেক হাত দিয়ে নুসরাতের হাত ধরে। নুসরাত ওর এইরকম বাচ্চামো দেখে মুচকি হেসে ইনজেকশন দিয়ে দেয়। নিন, হয়ে গেছে, কালকে আরেকটা ইনজেকশন নিয়ে নিন। নিতেই হবে, অসহায় মুখ করে নুসরাত হেসে ওখান থেকে চলে যায়। এরপর ওরা ক্যাম্পে ফিরে আসে। ওখানে সবাই নুসরাতের জন্য অপেক্ষা করছিল। ওকে সুস্থ দেখে ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর অর্ণব সবার উদ্দেশ্যে বলে, আমি ক্যাপ্টেন অর্ণব আরিয়ান। আজকে আপনাদের এই দীর্ঘ 2 মাসের সফর এখানেই শেষ হলো। আশা করি ট্রেনিং এই কয়েকদিন আপনাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমি অনেক জনকেই ট্রেনিং এর সময় বকাঝকা দিয়েছি, আমার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আমি বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো আপনারা সবসময় এভাবেই সামনে এগিয়ে যান, ধন্যবাদ। এই বলে অর্ণব নিজের বক্তব্য শেষ করে। এরপর আরও 2-3 জন অফিসার এবং ডক্টরদের তরফ থেকে 2-4 জন সিনিয়র ডক্টর নিজেদের বক্তব্য পেশ করেন। বক্তব্য শেষে অর্ণব আবার মাইকের কাছে এসে বলে, দুঃখিত, আপনাদের ট্রেনিং এর সার্টিফিকেট আজকে দেওয়ার কথা থাকলেও কিছু ফর্মালিটিজ এর জন্য আমরা এই মুহূর্তে আপনাদের সার্টিফিকেটটা দিতে পারছি না। তবে কাল পরশুর মধ্যে আমরা নিজ দায়িত্বে আপনাদের সার্টিফিকেট আপনাদের কাছে পৌঁছে দেবার ব্যবস্থা করে দিব। সন্ধ্যার দিকে ডক্টরদের নেওয়ার জন্য বাস এসে পড়ে। সবাই একে একে বাসে উঠে পড়ে। নুসরাত উঠার সময় একবার চারপাশে চোখ বুলিয়ে নেয়, কিন্তু কোথাও অর্ণবকে দেখতে পায় না। এদিকে অর্ণব নিজের কেবিন থেকে ঠিকই নুসরাতকে দেখে যাচ্ছে। নুসরাত এরপর বাসে উঠে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেয় আর অর্ণব মন খারাপ করে বাসের যাওয়া দেখতে থাকে। চলবে।